ব্রাজিল হাইরা গেছে দেখা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি কয়দিন আগে তো ব্রাজিলের তুমুল প্রশংসা করতেছিলেন, ব্রাজিল হারলো কেন? ভাই ব্রাজিল হারলো কেন এই উত্তর কি আমি দিতে পারি? আমি এই উত্তর দিতে পারি না। ওয়েল, ফান পার্ট, কিন্তু আমি যে জিনিসটা আজকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এই ম্যাচটা হাইরা গেছে, এতে আমি ব্যক্তিগতভাবে মানে অখুশি হওয়ার কোনো কারণ দেখি না। ব্রাজিলের সমর্থকদের অখুশি হওয়ার কোনো কারণই দেখি না। আর্জেন্টিনাও কিন্তু ইকুয়েডরের কাছে হেরে গেছে। সো মানে যদি রাইভালরি থেকেও বলেন তাও এগুলো আমি কারণ দেখি না। যেহেতু বাছাইয়ের বিশ্বকাপ নিশ্চিত, সো এই ম্যাচগুলো হারলে আমি এরকম কোনো মানে মানে বেশি মানে উদ্বেলিত হওয়ার কোনো কারণ দেখি না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, যে অ্যাপ্রোচটা ছিল আজকে, এই অ্যাপ্রোচে কি খুশি হওয়া নাকি অখুশি হওয়ার কোনো সুযোগ আছে? দেখেন, প্রথমত আমি যদি বলি, ব্রাজিল বারবার বলছি যে 4000 মিটার উপরে মানে যেই পরিমাণ অক্সিজেনের অভাব নিয়ে যে মাঠে খেলতে হয়, ওই জায়গাটায় আমি 2017 সালের একটা ছবি দিছিলাম আমার ফেসবুক পেজে। ওখানে দেখবেন যে প্রচুর খেলোয়াড় অসুস্থ হয়ে অক্সিজেন নিয়ে ড্রেসিং রুমে বসেছিল। তার মানে দিস ইজ রিয়েলি টাফ। বলিভিয়ানদের জন্য এটা টাফ না, কারণ তারা এগুলোতে অভ্যস্ত, কিন্তু এটা টাফ। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটাকে আমরা কি আসলে যুক্তি হিসেবে ধরতে পারি? অবশ্যই হিসেবে যুক্তি ধরতে পারি, কারণ আলটিমেটলি আপনি যখন আপনার স্বাভাবিক রিদম, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের বাইরে গিয়ে যখন চলবেন, তখন সেটা কিন্তু আপনাকে খুব কষ্ট দিবে। আপনি সেটা একটা কাজ করতে চান, সেটাও পারবেন না। সেখানে একটা খেলা, 90 মিনিট একটা খেলা, সেই জায়গাটাই আমি মনে করি শারীরিক সক্ষমতা বা শারীরিক এই প্রতিবন্ধকতাগুলো যদি থাকে, সেখানে একটা দলে ভালো করা খুবই টাফ। সেক্ষেত্রে বলিভিয়ানরা সে সুযোগটা নিয়েছে এবং তারা ভালো খেলেছে। বাট এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, সরি, সেটা হচ্ছে যে আমি বলিভিয়ানদের খেলা দেখে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, দে হ্যাভ এ প্রপার প্ল্যান, এবং তারা খুবই দুর্দান্ত ভালো খেলছে। ট্রাস্ট মি, ব্রাজিলের থেকে ভালো খেলছে, এটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। এবং ব্রাজিলের থেকে ভালো খেলছে বলেই কিন্তু তারা মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আসতে পারছে। আর একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে তাদের ফরওয়ার্ডরা মানে মোটামুটি যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে লং রেঞ্জ শট বারবার ট্রাই করছে, এবং লং রেঞ্জ শটে অনেকবার তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, বিশেষ করে অ্যালিসন বেকারকে। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় তাদের প্ল্যানটা ভালো ছিল। এখন কার্লো আনচেলত্তির প্ল্যানটা কি তাহলে খারাপ ছিল? আমি ভাই খারাপের কথা বলবো না, কারণ কার্লো আনচেলত্তি তার মূল একাদশ নামাই নাই। আমি এর আগের ভিডিওতে বলছি যে তিনি হয়তো নতুনদের ট্রাই করবেন এবং একদম মানে প্ল্যান মাফিক হয়তো অনেকগুলো খেলোয়াড়কে বিশ্রাম দেবেন, এবং তাই করছেন, এবং সেটাই বেটার হয়েছে। ওই জায়গাটায় খেলে অসুস্থ হওয়ার চাইতো, ইনজুরি হওয়ার চাইতো, তারপরও মোটামুটি যে রেজাল্ট হয়েছে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এনাফ। বাট তারপরও লাস্টলি যদি আমি একটা জিনিস খুব বেশি জোরালোভাবে বলতে চাই, রেফারিংটা আমার কাছে পছন্দ হয় নাই। যে পেনাল্টিটা দিছে, এই পেনাল্টিটা সত্যিকার অর্থে যদি আমাকে বলেন, আমি বলবো যে পেনাল্টিটা দেওয়া যায়। পেনাল্টিতে আমি মানে না দেওয়ার কোনো কারণ দেখি না, কারণ ব্যাক ট্যাকেল ছিল, ওই জায়গাটা দেওয়া যায় এবং দেওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরও যেসব জায়গাগুলোতে রেফারি আরও বেশি নিরপেক্ষ হইতে পারতো, সেসব জায়গায় হয় নাই। ইভেন রাফিনা তো বলেই ফেলছে যে রেফারিং যার ভালো হইলে সে জিনিসটা আরও ভালো হইতো। সো ওয়েল, আমি ওই জায়গা থেকে বলবো রেফারিংটা আরেকটু ভালো হইলে হয়তো খেলার রেজাল্টটা আমরা অন্যরকম দেখতে পারতাম। এখন এই এক ম্যাচ হেরে গেছে দেখা কার্লো আনচেলত্তিকে আমরা সবাই খারাপ ভাববো, ব্রাজিল দলকে সে একদম নিচে নামাই দিব, এরকম যারা ভাবতেছেন তারা আমি বলবো আপনারা ভাই ফুটবল সত্যি ভালোবাসলে এগুলো ভাববেন না, বলবেন না, দেখবেন না। কারণ ফুটবল যারা ভালোবাসে তারা কখনোই এই ধরনের চিন্তা করতে পারে না যে একটা ম্যাচ খারাপ খেলছে দেখে আমরা দল চেঞ্জ করব। আমি রিসেন্টলি দেখতেছিলাম আমার দল জার্মানি যখন স্লোভাকিয়ার কাছে হেরে গেল, তখন হচ্ছে যে একদল বলতেছিল যে জার্মানি আমরা করবো না, অন্য দল করবো। সো তারা হচ্ছে যে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে আবার জেতার পরে আবার নাকি প্ল্যান চেঞ্জ করতেছে। সো ভাই, এই ধরনের ফুটবল ফ্যান হওয়ার দরকার নেই। ফুটবল ফ্যান হইতে হলে আপনাকে একটা দলের সাথে সারা জীবন থাকতে হবে, ভালো হোক খারাপ হোক, তাদের পাশে সাপোর্ট দিতে হবে। ওই সাপোর্টটাই ব্রাজিল এই মুহূর্তে আপনাদের কাছে দরকার। এখন যে জিনিসটা মূলত বলা উচিত সেটা হচ্ছে, দেখেন মানে ব্রাজিলের উন্নতির জায়গাগুলো যেভাবে আমরা ভাবছি সেগুলোকে আসলে উন্নতির জায়গা হিসেবে বিবেচিত হবে কিনা। আমি যদি বলি এই মাঠের সামগ্রিক ব্যবস্থাপনাকে আপনি উন্নতির জায়গাটা দেখা দরকার নেই। ব্রাজিল একটা নিরপেক্ষ ভেন্যু, নর্মাল উচ্চতা, নর্মাল আবহাওয়াতে যদি ম্যাচ খেলা হয়, সেই ম্যাচে যদি ব্রাজিল খারাপ খেলে আমরা সেইগুলোকে মানে আমলে নিব। এখন প্রশ্নটা আসলো যে তাহলে বলিভিয়ার কাছে হারার জন্য আসলে আমরা কি দায়ী? দেখেন, বলিভিয়ার কাছে 36টা ম্যাচ খেলছে, তার মধ্যে মাত্র 5 বার হারছে ব্রাজিল। সো এই ধরনের যুক্তি যারা দেখাচ্ছেন যে ব্রাজিল খারাপ দল, ব্রাজিল খারাপ খেলছে, ভাই তারা এই যুক্তিতে পার পাবেন না। কারণ বলিভিয়া ব্রাজিলের কাছে কখনোই পায়নি। সো এই একটা ম্যাচ জিততেই পারে, জেতা উচিত তো। কারণ এই ম্যাচ জেতার জন্য তাদের যেটা হয়েছে যে তারা প্লে অফ খেলার সুযোগটা তৈরি করে রাখছে। আন্তঃমহাদেশ প্লে অফ খেলে তারা ইভেন বিশ্বকাপেও যাইতে পারে। সো ওই জায়গাগুলো থেকে আমি যদি বলি, তাহলে আমি বলবো বলিভিয়ার জন্য তো অবশ্যই একটা বেটার রেজাল্ট। এখন ব্রাজিল খারাপ খেললো নাকি ভালো খেললো, এই প্রশ্ন
আমি অন্তত করি না, কারণ আমার কাছে মনে হয় ব্রাজিলের এই মুহূর্তে দরকার নির্দিষ্ট একটা প্ল্যান, নির্দিষ্ট একটা কাঠামো, এবং 26 বিশ্বকাপে তাদেরকে কিভাবে যেতে হবে, কি করতে হবে। ইভেন তারা ইউরোপের বিভিন্ন দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে, এই যে এই প্ল্যানগুলো, এইগুলো হোক, এইগুলোই বেটার। এইগুলো হলে ব্রাজিল দল তাদের যেই লিমিটেশনসগুলো আছে সেগুলো কাটায় উঠতে পারবে এবং সেগুলো নিয়ে তারা কাজ করতে পারবে, এবং কার্লো আনচেলত্তি জানতে পারবেন, বুঝতে পারবেন যে কোন কোন খেলোয়াড়কে কোন কোন সময় আমার দরকার হবে, কিভাবে দরকার হবে। ওই প্ল্যানটা এখন বরং সাজানো উচিত, এবং কার্লো আনচেলত্তির আমি মনে করি সামনের দিকে তাকানো উচিত, ব্রাজিলের সামনের দিকে তাকানো উচিত। বলিভিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের কোনো আসে যাই হবে না। সো এই ব্যাপারে আপনারা যদি কোনো মতামত করতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাই দিন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।